দেখা যাচ্ছে। এবং এটার মূলে ছিল যে সরকার থেকে একটা প্রাইভেটাইজেশনের দিকে যাওয়া, যেমন ব্যাংকিং খাতকে ব্যক্তি খাতের জন্য উন্মুক্ত করে দেওয়া। তার প্রাইভেটাইজেশন ঠিক মতো করে নাই সত্যখানি, কিন্তু ব্যক্তি খাতের জন্য উন্মুক্ত করে দিয়েছে, যেটা কাজটা কিন্তু হয়ে গেছে তার মাধ্যমে। এবং একই সাথে যেটা হয়েছে যে যদিও ডাইরেকশনটা বাজারমুখী, কিন্তু আমি বলবো যে এটা আমাদের কিছুটা ইকোনমিক পলিসিতে কিছুটা সার্টেন কোর ভ্যালুস আছে, যেটার কারণে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টটা এন্ড বাজেট পলিসিগুলো কিন্তু একটু ইনক্লুসিভনেসটা রেখেছে, যেখানে মেজরিটি পিপলকে কিন্তু ভুলে যায় নাই। যেটা ভারত অনেক সময় সমালোচনা হয়েছে যে প্রোগ্রেস হয়েছে কিন্তু কৃষকের কিছু হয়নি, বাংলাদেশে কিন্তু সমালোচনাটা আসে না। বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন কারণে গ্রামীণ অর্থনীতি বেশ চাঙ্গা এবং দিন দিন চাঙ্গা হয়ে উঠছে, এখনো সেই ধারা বহাল আছে। এবং এটার মূলে মামুন যেটা বললেন সেটা ঠিকই, যে রেমিটেন্স একটা বড় রোল প্লে করেছে এবং এখনো করছে। এবং সেটা আমাদের অনেকে ক্রিটিসাইজ করে যে আমাদের খুব মানে আনস্কিল লেবাররা যায়, তারা পয়সা কম পাঠাতে পারে। আই এগ্রি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইটস অটোমেটিক্যালি আমরা যেটাকে বলি সেলফ ডাইরেক্টেড, অর্থাৎ সেলফ টার্গেটেড, অর্থাৎ এই টাকাটা গরিবরা আনছে এবং গরিবরাই এটা দিয়ে উপকৃত হচ্ছে। ফলে এখানে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের রেমিটেন্সটা সবচেয়ে বেশি রোল প্লে করছে। একটা ডাক্তার কিন্তু টাকা পাঠাতো না, বা পাঠালে পরেও সেটা দিয়ে দারিদ্র্য বিমোচন হতো না, কিন্তু একটা সিম্পল ওয়ার্কার, আনস্কিল ওয়ার্কার, সে যে টাকাটা পাচ্ছে সেটা দিয়ে তার পরিবারের ভরণ পোষণ, স্বাস্থ্য, শিক্ষা, বাড়িঘরের উন্নয়ন এগুলো কিন্তু হচ্ছে, যেটার কারণে একটা সামাজিক বিবর্তন আমরা দেখতে পাচ্ছি রেমিটেন্সের মাধ্যমে, অন্য দেশের চাইতে বাংলাদেশে বেশি। কৃষিখাতের দিকে সরকার সবসময় সব সরকারি নজর দিয়ে এসছে, এবং তার ফলে আমরা এখন দেখতে পাচ্ছি যে বড় রকমের উদ্বৃত্তের দিকে যাচ্ছে আমাদের উৎপাদনশীলতা। আর বড় একটা সেক্টর ডেভেলপ করেছে একই সাথে ইনক্লুসিভনেসের পার্ট হিসেবে আমি বলবো যে সেটা হচ্ছে নন ফার্ম রুরাল সেক্টরটা খুব ভালোভাবে ডেভেলপ করেছে। কৃষি কিন্তু এখন আমাদের খুব বড় কিছু না। আমরা যদি ক্রপ সেক্টরকে দেখি, ক্রপ সেক্টরের অবদান এখন 9% জাতীয় আয়ের, অর্থাৎ সব ক্রপ মিলিয়ে 9%। কাজে এটা এমন কিছু বড় কিছু না। নন এগ্রিকালচারেরই বাকি নন ক্রপ এগ্রিকালচার ইজ মোর দেন ক্রপ এগ্রিকালচার এখন। তো কাজে আমাদেরকে দেখতে হবে যে এটা আপেক্ষিকভাবে এটা অনেক ইম্পর্টেন্স কমে গেছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম রুরাল ইকোনমিতে নন ফার্ম অ্যাক্টিভিটি এত বেশি গেছে যে আমাদের জীবিকার জন্য কাউকে শুধুমাত্র কৃষির উপর নির্ভরশীল থাকতে হয় না, সে কিছু না কিছু সবসময় পাচ্ছে। এবং এটা একটা বিরাট একটা অবদান রেখেছে আমাদের পভার্টি এলিভিয়েশনের উপর। আর সেই সাথে বলবো যে সোশ্যাল প্রোটেকশন, এটা অনেক ডেফিসিয়েন্সিজ আছে, কিন্তু এটার অনেকগুলো প্রোগ্রাম খুব ভালোভাবে কাজ করেছে, এবং যেটা একটা এক্সাম্পল হিসেবে আমাদের দেশে এবং বিদেশেও গৃহীত হয়েছে। তার মধ্যে যেমন গ্রামীণ ব্যাংকের কার্যকলাপ আমরা যেটা দেখি, ব্যাংকের কার্যকলাপ, এই যে এনজিও গুলো যেগুলো করেছে সেটা তো বিশ্বের নিয়ন্ত্রিত। তো এটার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পেরেছি গ্রামীণ অর্থনীতির সাধারণ মানুষের জীবনে। তো আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট এবং বাজেটারি পলিসির মাধ্যমে যে সকল পলিসি নেওয়া হচ্ছে সেগুলোতে এই পজিটিভ সাইডগুলো আছে। অবশ্যই সমস্যা তো আছেই। সমস্যা আছে যে সরকার বলছেন যে সরকার সাইডটাকে অ্যাটলিস্ট 20% নিয়ে যাবে, তারপরে আরো পারলে পরে 25% জিডিপিতে নিয়ে যাবে বাজেটের পরিধি, কিন্তু পারছে না। আমাদের রাজস্বের বিরাট ঘাটতি আছে। আমরা ওয়ান অফ দ্য লোয়েস্ট কান্ট্রি যেখানে এখনো ট্যাক্স টু জিডিপি রেশিও 10% আটকে আছে। তো এই জিনিসগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এবং সেগুলি হচ্ছে আগামী দিনের চ্যালেঞ্জ। সো সাম্প্রতিক মানে যে বিষয়গুলো আলোচনা করলেন সেই ট্রেন্ডটা মাথায় রেখে এবারের বাজেটে কি হতে পারে, বিশেষ কোনো দিকে জোর দেয়া বা এইবারের বাজেট আমি বলবো নতুন কোনো মাত্রা যোগ করা, সেটি দেখতে পাচ্ছেন কিনা? আমি মনে করি যে নতুন মাত্রার সুযোগ আছে এখানে, নতুন মাত্রা যোগ করার। এবং আমি নিজে খুব ফিসক্যালি প্রুডেন্ট সবসময় সব সরকারকেই আগেও বলেছি যখন আইএমএফ এ ছিলাম যে সংযত ফিসক্যাল পলিসি। কিন্তু কয়েকদিন আগে আমি অর্থমন্ত্রী মহোদয়কে পাবলিকলি বলেছি যে মনে হয় এই বছর গিভেন আমাদের ম্যাক্রো স্টেবিলিটি ইজ ভেরি স্ট্রং, ভেরি স্টেবল, রিজার্ভ লেভেল, তারপরে ইনফ্লেশন, ওভারঅল গ্রোথ সিনারিও ইজ ভেরি স্টেবল এন্ড কমফোর্টেবল। এই ম্যাক্রো স্টেবিলিটিটাকে কিভাবে আমরা ক্যাপিটালাইজ করে আমাদের প্রবৃদ্ধিটাকে বাড়াতে পারি, সেটা হচ্ছে চ্যালেঞ্জ ফর দ্য গভর্নমেন্ট।
এবং এখানে আমি বলছি কর্মসংস্থান যদি ভালোভাবে তৈরি না করা যায় তাহলে আপনি প্রবৃদ্ধিটা ধরে রাখা বা বাড়ানো কতটা? এখানে আমি মনে করি যে বিনিয়োগ যদি হয়, বিনিয়োগের সাথে প্রবৃদ্ধি আসবে এবং কর্মসংস্থান ওইখানেই মোস্টলি ক্রিয়েটেড হবে। কর্মসংস্থান কিন্তু সরকার ভাবে আলাদা কোনো প্রোগ্রাম করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। বিনিয়োগের বিষয়টা, বিনিয়োগটাকেই হচ্ছে চ্যালেঞ্জ। এবং এই জন্য সরকারকে, যেটা আমি বলছিলাম, যে প্রয়োজনে যদি মনে করি যে 5% জিডিপির বেশি আমাকে যেতে হবে 1 বছর বা 2 বছরের জন্য, যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর আমাদের ডেট টু জিডিপি রেশিও ইজ ফলিং, আমাদের অল ইন্ডিকেটরস আর পজিটিভ, ফিসক্যাল প্রুডেন্স ইজ অলওয়েজ দেয়ার। আমরা একটা বলতে পারি যে ঠিক আছে, আমরা এডিশনাল 4 বিলিয়ন বা 5 বিলিয়ন ডলারের একটা প্রজেক্ট নিলাম, কতগুলো প্রজেক্ট নিলাম শুধুমাত্র আগামী 3 বছরের জন্য। এই প্রজেক্টগুলোর জন্য এত টাকার প্রয়োজন হবে এবং সরকার সেটা দেবে, দরকার হলে 5% উপর জিডিপি যাবে, কিন্তু আমি সবগুলো হাইওয়েকে 4 লেন করে দিব। এটা যদি সরকার নেয় কোনো অসুবিধা নেই আজকে, এবং 3 বছরের মধ্যে আমাদের সবগুলো হাইওয়ে 4 লেন করে নিতে পারি আমরা। আমি এই ধরনের সাজেশন, সেক্ষেত্রে অন্য কোথাও চাপ পড়বে না, কোনো চাপ পড়বে না, কারণ আমি তো এটাকে আমি ভর্তুকি, এই মানে ডেফিসিটটাকে বাড়িয়ে। এই বিষয় নিয়ে সরকারের লোকজনের সঙ্গে তো নিশ্চয়ই ইন্টারাকশন হয়েছে ইতিমধ্যে, ইন্টারাকশন হয়েছে। তবে আমি মনে করি আমার শ্রদ্ধাশীল অর্থমন্ত্রী মহোদয় উনি বলেছে যে আমি 5% উপর আমি যেতে চাই না, যেটার প্রতি আমি শ্রদ্ধাশীল। কারণ এখানে কিন্তু আবার কিছু পলিটিক্যাল ইকোনমি ডাইমেনশন আছে। একবার যদি আমি বাঁধন খুলে দেই, পরে কিন্তু আবার জিনিকে বটলে ভরতে অনেক সময় অসুবিধা হয়। এবং উনি জ্ঞানী ব্যক্তি, উনি হয়তো জানেন যে যিনি একবার বোতল থেকে বের হয়ে গেলে ওটাকে আবার ভোটানো যাবে কিনা আমি জানি না। আমি একবার 5%-এর বাইরে 7% চলে গেলে পরে আবার 5% ফিরে আসতে পারবো কিনা রাজনৈতিক চাপের কারণে, সেটা হয়তো একটা উনার কনসিডারেশনে থাকতে পারে, কিন্তু টেম্পোরারি স্কোপ নেওয়া যায়। আর যেটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদেরকে বিনিয়োগ বাড়াতেই হবে, এবং বিনিয়োগ বাড়াতে হলে সরকারের এটা একটা মোক্ষম সুযোগ। জাপান খুবই ইন্টারেস্টেড আমাদের এখানে টেন্স অফ বিলিয়ন্স অফ ডলার ইনভেস্টমেন্ট করতে। চায়না পাকিস্তানের 46 বিলিয়ন ডলার করতেছে, আমাদের এখানে না হলেও 20 বিলিয়নের জন্য তারা ইন্টারেস্টেড আছে। ভারত আমাদের এখানে ইন্টারেস্টেড আছে, অন্যান্য পশ্চিমা দেশগুলো আছে। আমরা কেন এই বিনিয়োগকে আমাদের দেশে ব্যবহার করতে পারছি না? আমরা কেন এখনো জিডিপির 0.8% আটকে আছি এফডিআই নিয়ে, যেখানে ভিয়েতনাম 7% আছে, চায়না 5% আছে, ভারত 3.5% আছে। আমরা কেন 0.8 আটকে থাকবো? এই চ্যালেঞ্জগুলোকে যদি সরকার মোকাবেলা করে, আমি মনে করি যে আমাদের ইকোনমি এই 6% ট্র্যাপ থেকে বের হয়ে আমরা 7-8-এর মধ্যে খুব দ্রুত যেতে পারবো, এবং সেটা আমি মনে করি যে সরকারের বিবেচনায় নেওয়া উচিত। মিস্টার মামুন রশিদ, আমি ওনার সাথে একমত। যেটি হচ্ছে, আমার যেহেতু আর কিছুটা কাজ করছি মানে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সংক্রান্ত কিংবা দ্বারা প্রভাবিত কিংবা চ্যালেঞ্জ শিল্প কারখানা গড়ে তোলার জন্য, সেখানে পসিবলি আই হ্যাভ গট রিজনেবল নলেজ অ্যাবাউট হোয়ার ইজ দ্য শু পিঞ্চিং। সেখানে হচ্ছে কি, ওখানে বিনিয়োগ বাড়াতে হবে, এভাবে কোনো সন্দেহ না। আমার মনে হয় না যে অর্থমন্ত্রী কিংবা মাননীয় প্রধানমন্ত্রী, কারণ আমরা দেখেছি কি জানেন, 3টা বিষয় ইদানিংকালে দেখেছি যেগুলো না বললেই না। আমি কিছুদিন আগে সাবেক অর্থ সচিব ডক্টর মোহাম্মদ তারেক, যিনি বিশ্বব্যাংকে আছেন এখন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন নির্বাহী পরিচালক হিসাবে, সো ওনার সাথে প্রায় বাজেটের আগে অনেক আলোচনা হতো বাজেটের দর্শন নিয়ে। এবং আমরা স্বাভাবিকভাবে যারা বাংলাদেশ কিন্তু গড়ে উঠেছে, একটা উনি সুন্দর কথা বলেছেন যে আমরা কনস্টিটিউশনালি এখনো কিন্তু সোশ্যালিস্ট কান্ট্রি। আরেকটি হচ্ছে পাবলিক সেক্টর, গরিব মানুষ, এগুলা কিন্তু আমাদের কখনো শক্তিশালী পাবলিক সেক্টর, শক্তিশালী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, আমাদের কিন্তু অনেক অনেক নীতি নির্ধারকরা হয় ওইটা ফিলোসফি নিজেরা মানুষের প্রতি ভালোবাসা থেকে মনে করেন শক্তিশালী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থাকবে, শক্তিশালী রেগুলেটর থাকবে, এরকম ভাবেন। আবার অনেকে ধরেন আমাদের নীতি নির্ধারকদের বিভিন্ন পর্যায়ে অনেক ব্যক্তিরা কিন্তু পূর্ব ইউরোপের দীক্ষায় দীক্ষিত হয়, ওখানে পড়াশোনা করেছেন কিংবা রাজনৈতিকভাবে ওখানে দীক্ষিত ছিলেন। এইটাও কিন্তু আমাদেরকে অনেক যুদ্ধ করতে হয়েছে, এবং এই যুদ্ধটা বেশি করেছেন ডক্টর আকবর আলী খান, জাকির আহমেদ খান, ডক্টর মোহাম্মদ তারেক, ডক্টর সাদাত হোসেন, এই সমস্ত যারা আমাদের উত্তর আমেরিকায় শিক্ষা গ্রহণ করেছেন, আবার সিএসপি অফিসার ছিলেন, এবং আবার তারা বিভিন্ন পরিবর্তনের সাথে সম্পৃক্ত ছিলেন, এবং বিশেষভাবে আবার মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিলেন। এটা কিন্তু একটা মজার জিনিস, আমরা অনেক সময় আলোচনা করি না যে 90-এর পরিবর্তনটা 90 থেকে কারা কান্ডারি ছিলেন, কারা এগিয়ে নিয়ে গেলেন। ডক্টর সামাদ, ডক্টর তৌফিক আলাই চৌধুরী, ডক্টর মশিউর রহমান, এদের কথা আমাদের বলতে হবে, এমনকি মিস্টার আবুল মাল মুহিত, তার কথাও বলতে হবে। সুতরাং
ওনারা আবার ওই প্রাইভেট সেক্টর, সোশ্যালিস্ট কাঠামোর মধ্যে একটা প্রাইভেট সেক্টর, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ওপেন ইকোনমি, নর্থ আমেরিকান শিক্ষা, কম্পারেটিভ ইকোনমি, এইটার একটা ধারা আনলেন। এখন ডক্টর তারেক আমার সাথে একবার একটা মজার কথা বলেছিলেন যে আপনাকে যদি 100 কোটি টাকা দেই, আর যদি আমি নামটা বলছি শ্রদ্ধার সাথেও, বাংলাদেশের বিখ্যাত শিল্প পরিবার থেকে এসেছেন উনি, জনাব তপন চৌধুরীকে যদি 100 কোটি টাকা দেই, আপনার কি মনে হয় আপনি কি করবেন? আমি তো বুদ্ধি পাই না, আমি ফিক্সড ডিপোজিট করব, ক্যাপিটাল মার্কেটে ফিক্সড ইনকাম সিকিউরিটি ইনভেস্ট করব। বলে তপন চৌধুরী কি করবে বলেন তো? উনার যেটা ইকোনমিক স্কেল এসে গেছে, বড় একটি শিল্প প্রতিষ্ঠান, শিল্প গোষ্ঠীর অন্যতম কর্ণধার, সো উনি আর একটা টেক্সটাইল এক্সপান্ড করবে, নাহলে ফার্মাসিউটিক্যাল একটা এক্সপান্ড করবে। এই জন্য আমার বাজেটের ফিলোসফিটাকে আমি শিফট করে নিয়ে যাচ্ছি, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র বলে যে টাকা তাকেই ট্যাক্স ব্রেক দাও, কারেক্ট মি ইফ আই এম রং, যে নাকি ট্যাক্স ব্রেকটাকে ব্যবহার করে কোনো না কোনো জায়গায় তোমার ফিলোসফিকে সাপোর্ট করতে পারবে। এটা এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য হোক, কিংবা বাজারে নতুন প্রোডাক্ট আনানোর জন্য হোক, কিংবা ইনোভেশনকে সাপোর্ট করার জন্য হোক, যেটা ইনোভেশনের জন্য ব্যাক বাই রিসার্চ লাগে, সো রিসার্চ করার জন্য ওখানে বিনিয়োগ করবে সে। এই কারণে এইটা মোটামুটি খোলামেলা। এখন বিনিয়োগ করতে গেলে শুধুমাত্র যে বলা হয় না, ইফ উইশেস ওয়্যার হর্সেস বেগার শুড রাইড, মানে ইচ্ছা হলে যদি মানে ঘোড়া পাওয়া যেত, তাহলে গরিব ভিক্ষুক লোকটিও কিন্তু ঘোড়ায় চড়তো। এখন জিনিসটা হচ্ছে কি, বিনিয়োগ আমি কোথায় করব? বিনিয়োগ আমি বিদেশিদের জন্য কতটুকু খুলে দিব? বিদেশি বিনিয়োগ আমাদের দরকার। উনি নিজে এফডিআই এর কথা বললেন, 0.8%, অন্যতম কম। আমরা মধ্যমায়ের দেশ হতে চাই, আমাদের দেশের লোকেরা কর্মক্ষম, আমাদের দেশের লোকেরা কর্মক্ষমের চাইতে সবচেয়ে বেশি কর্মনুরাগী। তারা কিন্তু আমাদের অনেক উদ্যোক্তা তখন নিজের দেশের বাইরে গিয়ে বিদেশি বিনিয়োগ করতে উৎসাহী, তারা করতে চায়। এখন ডোমেস্টিকের জন্য কতটুকু খুলবো, বিদেশিদের জন্য কতটুকু লেভেল প্লেইং গ্রাউন্ড করে দিব। এইখানে বিদেশিরা যে আসবে, কোন বিদেশিরা আসবে? এটা কি বিদ্যুৎ ক্ষেত্রে আসবে, না পানির জন্য আসবে, না এগ্রিকালচারের ক্ষেত্রে আসবে, নাকি গার্মেন্টস এর ক্ষেত্রে আসবে? আমাদের ডোমেস্টিক ইকোনমি আবার খুব স্ট্রং, এটাও দেখতে হবে। আমাদের ডোমেস্টিক যারা ইকোনমিতে যারা সারপ্লাসে চলে যাচ্ছেন, যে গার্মেন্টস করে 200 মিলিয়ন, 300 মিলিয়ন, 400 মিলিয়ন ডলার এক্সপোর্টে চলে যাচ্ছেন, এখন তারা আর সুযোগ পাচ্ছেন না। আর কোথায় ইনভেস্ট করব? টাকা তো আসছে, অলমোস্ট অটোমেটিক টাকা বেরোচ্ছে। এখন ওনারা এত বড় হয়ে গেছেন, এটা অটো গিয়ারে গাড়ি চলছে, যদি অ্যাক্সিলেটার লাগে মাঝে মাঝে, কিন্তু গাড়িগুলো অটো গিয়ারে চলে গেছে বড় বড় কোম্পানিগুলার। এখন তাদের অটোমেটিক টাকা আসছে। এখন টাকাটাতে কি করবে তারা? আর জায়গা পায় না। আপনি কোথাও গাজীপুর বেল্টে, শিল্প বেল্টে জায়গা নিতে যান, আপনাকে কিছু না কিছু খাস জমি দখল করে ফেলতে হবে। আর আপনি ঢাকায় থাকেন, আপনি ওখানে একজন ব্রোকারের মাধ্যমে জমি কিনবেন, বড় বড় 30 বিঘা, 40 বিঘা, 60 বিঘা জমি নিবেন, অধিগ্রহণ করবেন, সেখানে খাস জমি ঢুকে যাবে, সেখানে আপনার বিরুদ্ধে কেস হবে। আমাদের কোনো ল্যান্ড ইউজ পলিসি নেই। আমরা কতটুকু ল্যান্ড শিল্পকে দিব, কিন্তু আমাদের ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে কোনো ই গভর্নেন্স প্রতিষ্ঠিত হয় নাই। যদিও 2008 সালে মাননীয় অর্থমন্ত্রী জনাব মুহিত যখন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করছিলেন, আলোচনা করছিলেন একটি টেলিভিশনের সাথে, উনি নিজেই বলেছিলেন তার প্রধান একটি লক্ষ্য হবে ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনকে অটোমেটেড করা। এইটা যে কি সমস্যা, এই সমস্যা আমি আপনাকে আজকে বলি, গ্যাস বিদ্যুতের চাইতেও সমস্যা। বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে, আমরা আশা করেছিলাম, ঠিক আছে, আমরা স্বাগত জানিয়েছি জনাব আহসান মনসুরদের মতো, যে আমরা ঠিক আছে হোক না রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, তারপর এটা ট্রানজিশনিং করবে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টে। এটা কিন্তু আমরা হতে দেখলাম না। এই যে ব্যবসাটা শুধুমাত্র কিছুমাত্র সরকারের আনুকূল্যপ্রাপ্ত ব্যবসায়ীরা, তারা নিজেরা বাড়িয়ে গেল। আমরা কিন্তু কোর ক্যাপাসিটিটা ডেভেলপ করতে পারলাম না। এইভাবে অনেক কোম্পানি লস হলো ভুল জায়গায় এসে বিদ্যুতে বিনিয়োগ করতে গিয়ে। তারপর আমরা দেখলাম কি গ্যাস, আমাদের এটা বিরাট, আমরা দেখেছি আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ছিল ন্যাচারাল গ্যাস, এবং হঠাৎ করে আপনি বলতে পারেন গ্যাস নাই, কিন্তু আমার তো মন মানে না। আমি তো গ্যাসকে কেন্দ্র করে ব্যবসাটা করার চেষ্টা করেছি, আমি গ্যাস পাই না। এখন আমরা শুনেছিলাম যে ফ্লোটিং টার্মিনাল হবে, কাতার গ্যাসের সাথে চুক্তি হয়েছে, এখানে সস্তায় এলএনজি আসবে, তারপরে জিটিসি লাইন টানবে মহেশখালী পর্যন্ত, এটা আজ পর্যন্ত হয় নাই। তারপরে আসছে আমাদের টাকা পাবো কোথায়? ভিয়েতনামে যে ইনভেস্টমেন্ট হচ্ছে, ইনভেস্টমেন্ট করছে বিদেশিরা, তার কষ্ট ফান্ড কত, কষ্ট বরোইং কত। ভারত আমার প্রতিযোগী টেক্সটাইলের ক্ষেত্রে, তার কষ্ট বরোইং কত। শ্রীলঙ্কা আমার প্রতিযোগী, তার কষ্ট বরোইং কত। এখন ক্যাম্বোডিয়া আমার প্রতিযোগী কিছুটা হলেও,
তাই না? তার কষ্ট বরং কত। ইন্দোনেশিয়া বিরাটভাবে শিফট হচ্ছে তার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এন্টায়ার ম্যানুফ্যাকচারিং সেক্টরকে তারা আধুনিকরণ করতে চাচ্ছে। এটা অনেকের কিন্তু পড়াশোনা করা উচিত। আমি জনাব মাহবুব আহমেদ অত্যন্ত দক্ষ একজন সরকারি কর্মকর্তা, আমাদের মাননীয় অর্থ সচিব, ওনাকে আমি বলেছিলাম বাজেটের আগে শুধুমাত্র আপনি ইন্দোনেশিয়ার বাজেটটা অ্যানালাইসিস করেন এখন, এটা আপনার জন্য যথেষ্ট হবে গাইডলাইন হিসাবে। ইন্দোনেশিয়া পুরা ম্যানুফ্যাকচারিং সেক্টরকে শিফট করে নিয়ে যাচ্ছে গ্রিন ম্যানুফ্যাকচারিং সেক্টর। প্রিপেয়ার